সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। আজকে উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের নতুন একটা অংশ নিয়ে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমাদের অনেকের কাছে হয়তো এই বিষয়টা অপরিচিত মনে হতে পারে। মূলত প্রচলিত ব্যাকরণে এবং তোমরা বিগত ক্লাসগুলোতে পড়ে এসেছ পদ প্রকরণ। এই পদ প্রকরণটাই মূলত হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যাকরণ গ্রন্থ প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। প্রথম খণ্ড থেকে মূলত প্রথম খণ্ডে এই অংশটি ব্যাকরণিক শব্দ শ্রেণী অংশটি রয়েছে। ওখান থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রচলিত যে পদ প্রকরণটা আছে ওখানকার সাথে এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর বেশিরভাগই আমরা মিল পাবো। কিছু কিছু বিষয় হচ্ছে যেখানে হচ্ছে কিছুটা রদবদল করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। তো চলো আমরা পড়ায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার শুরুতে তাহলে আমরা জানবো যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি। যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং এটি কত প্রকার ও কি কি। বাংলা একাডেমি প্রমিত অর্থবাহী ও ব্যাকরণিক মানদণ্ডে শব্দের যে শ্রেণীবিভাগ করা হয়েছে তাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তোমাদের অবশ্য মনে আছে যে আমরা যখন পদ পড়েছি পদ কাকে বলে, সেক্ষেত্রে কি হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পদ বলছি। তো এখানেও কি ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত হচ্ছে পদ প্রকরণটাই। এখানে হচ্ছে একটু রদবদল করে নতুন করে সাজিয়ে এবং নতুন নামে ব্যাকরণিক শব্দ শ্রেণী নামে উপস্থাপন করা হয়েছে, আর কিছুই নয়। তাই আমরা এখানে পুরোপুরি পদ প্রকরণটাই পাবো, কিছু কিছু জায়গায় একটু এদিক ওদিক হয়েছে। আর তোমাদের বোঝার জন্য আমি এখানে উদাহরণ দিয়েছি। তার আগে বলে নিই তো, প্রচলিত ব্যাকরণে কিংবা তোমরা যে পদ প্রকরণটা পড়ে আসছো ওখানে কত প্রকার পেয়েছো? 5 প্রকার। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অভয় ও ক্রিয়া, এই 5টি পদ আমরা পড়েছি। কিন্তু এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে এসে এই 5 প্রকার থাকছে না, এখানে আমরা 8 প্রকার পাবো। এই 8 প্রকারের নাম হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, তারপর হচ্ছে ক্রিয়া, নতুন করে যেটা পাবো ক্রিয়া বিশেষণ। এরপরে হচ্ছে আমরা এখানে অব্যয় পদটা পাবো না, কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে যোজক, এরপরে হচ্ছে অনুসর্গ এবং আবেগ শব্দ। মূলত হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে অব্যয়টা রাখা হয়নি ব্যাকরণবিদদের মতে। তাদের মনে হয়েছে যে কারণ অব্যয়টা এখানে থাকার দরকার নেই, কিন্তু অব্যয় পদে তোমরা যে শ্রেণী বিভাগটা পড়েছ বা শব্দ শ্রেণী পড়েছ ওখানে পড়েছ তোমরা অনন্বয়ী, তারপর হচ্ছে পদান্বয়ী, এরপরে আরো পড়েছ হচ্ছে সমুচ্চয়ী। এই পদ প্রকরণটা মূলত এখানে নতুন নামে এসেছে, এগুলো আলাদা আলাদা করে এখানে আমরা পড়বো। যেমন হচ্ছে পদান্বয়ীকে আমরা পাচ্ছি অনুসর্গ হিসেবে, এরপরে হচ্ছে তোমার অনন্বয়ীকে আমরা পাবো আবেগ শব্দ, নতুন নাম দিয়ে নতুনভাবে আলাদা করে ওদেরকে প্রকরণ করা হয়েছে। এরপরে সমুচ্চয় সেটাকেও আমরা পাবো হচ্ছে যোজক হিসেবে। তো আমি যখন পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করব, সে সময় হচ্ছে তোমাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর তোমাদের প্রশ্ন যেরকম হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা এর আগে ক্লাসগুলোতে বলেছি বা তোমরা প্রশ্ন দেখেছ, ব্যাকরণ অংশ থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, প্রথমত হচ্ছে তোমাদের একটা বর্ণনামূলক প্রশ্ন থাকে। তো এখানেও তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে প্রথমে একটা
বর্ণনামূলক প্রশ্ন পাবে। প্রশ্ন কেমন হতে পারে, যেমন ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখে, এরকম আসতে পারে। কিংবা কোনো প্রকারভেদ, কোনো একটা শব্দশ্রেণী নিয়ে, যেমন সেটা হতে পারে বিশেষ্য কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা করা। কিংবা যোজক কাকে বলে, যোজক কি উদাহরণ সহ আলোচনা করা। এইভাবে হচ্ছে যে কোনো শব্দ শ্রেণী বা পদ প্রকরণ, তোমাদের বোঝার জন্য বলছি, পদ প্রকরণ নিয়ে হয়তো আসতে পারে বর্ণনামূলক প্রশ্ন। এবং অথবা দিয়ে বা বিকল্প যে প্রশ্নটা হয়, এখানে তোমরা বানানে বা উচ্চারণের ক্ষেত্রে যেখানে শব্দ পেয়েছো, এখানে কিন্তু শব্দ দেওয়া থাকবে না, এখানে তোমাদের জন্য একটা বাক্য দেওয়া থাকবে। তোমাদেরকে 8টি বাক্য দেওয়া থাকবে। 8টি বাক্যের মধ্যে তোমরা হচ্ছে, এবং প্রত্যেকটা বাক্যে আন্ডারলাইন করা থাকবে। ওই আন্ডারলাইন করা বা দাগ দেওয়া শব্দটিকে তোমরা শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করবে। মানে হচ্ছে তোমরা নামটা লিখবে যে এই শব্দটা কোন ধরনের শব্দশ্রেণীর মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে যে আন্ডারলাইন করা একটা শব্দের মধ্যে হতে পারে, কিংবা দুটার মধ্যে হতে পারে, এবং এমন হতে পারে 3টে শব্দের মধ্যে আন্ডারলাইন বা একের অধিক অনেকগুলো শব্দের মধ্যে আন্ডারলাইন করা থাকবে। তো তোমরা হচ্ছে প্রশ্নে খেয়াল করবে যে শুধু শব্দের অর্থ নবে, এটা কি শব্দ না, এই বিষয়টা থেকেও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা দেখবে যে যে শব্দের নিচে দাগ দেওয়া আছে এই শব্দটা বাক্যে কোথায় তার অবস্থান, কিংবা সে কোনো শব্দকে বিশেষায়িত করছে কিনা, তা বাক্যে তার কি ভূমিকা, সে কি কাজ করছে, এই বিষয়গুলো তোমরা ভেবেই তারপর তোমরা নির্ণয় করতে হবে তোমাদেরকে আসলে এটা ব্যাকরণিক শব্দশ্রেণীর কোন শব্দশ্রেণীর মধ্যে পড়ে। তো আমি যখন এর পরবর্তী ক্লাসগুলোতে যখন আলোচনা করব ধরে ধরে এই বিষয়গুলো তোমাদেরকে বলবো, তোমরা আরো বুঝতে পারবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা ইংলিশ গ্রামারে যেটা তোমরা পার্টস অফ স্পিচ পড়ে এসেছ, তো এই বিষয়টা ওখানে তোমরা দেখতে পেয়েছো, ওটা হচ্ছে 8 প্রকার। তো এখানেও বাংলা ভাষার যে ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানেও আমরা কি পাচ্ছি 8 প্রকারে পাবো। তো ওই পার্টস অফ স্পিচ ওটার সাথে কিন্তু এই ব্যাকরণিক শব্দশ্রেণীর অনেক মিল পাবে। তো তোমরা যদি পড়ার সময় এই বিষয়টা মাথায় রেখে পড়ো তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তো আমি প্রথম উদাহরণটি খেয়াল করো, শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। আর যেটা হচ্ছে এটা তাজমহল, এখানে হচ্ছে একটা বিশেষ শব্দশ্রেণী, প্রদত্ত শব্দটা হচ্ছে বিশেষ শব্দশ্রেণীর মধ্যে পড়েছে, কারণ তাজমহল একটা বস্তুর নাম। আমরা নাম শুনেই বুঝতে পারি কোনো কিছুর নাম, কোনো বস্তু, ব্যক্তি, তারপর হচ্ছে গুণের, কাজের, এই নামগুলো হলে আমরা বুঝতে পারি যে এই শব্দটা বিশেষ্য। তো বিশেষ্য শব্দের শুরুতেও বসতে পারে, আবার শব্দের শেষেও বসে। তারপর 2 নম্বর নিয়মটি খেয়াল করো, 2 নম্বর উদাহরণটা দেখো, সাদা কাপড় পরলেই মন সাদা হয় না। এখানে সাদার নিচে দাগ দেওয়া আছে একেবারে শুরুর শব্দটি। তো সাদা কাপড় পরলে মন সাদা হয় না। তো এই সাদা শব্দটা আমরা বিশেষণ কাকে বলে তোমরা জানো, যেটা হচ্ছে বাক্যে অন্য শব্দকে বিশেষায়িত করে, সেটাকে মূলত আমরা বিশেষণ হিসেবে চিনি। তো এখানে কাপড়টা হচ্ছে বিশেষ্য, কাপড়ের আগে বসে সাদা শব্দটা কাপড়টাকে বিশেষায়িত করছে যে কাপড়টা কি রকম, কাপড়টা হচ্ছে সাদা। আর একটা তোমরা জানো মোটামুটি বিশেষ্যর আগে হচ্ছে বিশেষণ বসে, অর্থাৎ নাউনের আগে কিন্তু আমরা প্রায়শ দেখতে পাই যে অ্যাডজেক্টিভ বসে। তো এভাবেও তোমরা মনে রাখতে পারো যে যার কারণে হচ্ছে এই সাদাটা হচ্ছে বিশেষণ, যেটা হচ্ছে একটা গুণ, কাপড়ের গুণ বোঝাচ্ছে। তারপর হচ্ছে তৃতীয় নিয়মটি দেখো, আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়। এখানে হচ্ছে আমাদের সমাজ একটা বাক্যাংশ, আর একটা হচ্ছে ওদের সমাজ এক নয়। যোজক, আমরা যখন যোজক পড়ব তখন বুঝতে পারবে। আর যোজকটা বলেছি যে এটা হচ্ছে অব্যয়ের একটা প্রকারভেদ ছিল, যেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এটাকে নতুন নামে যোজক দিয়ে তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। আর যোজকটা হচ্ছে এটা বাক্যের মধ্যে দুটো বাক্যের মধ্যে কিংবা একটা পদের সাথে অন্য পদের
সম্পর্ক স্থাপন করে, সেটা হতে পারে সংযোজন, বিয়োজন কিংবা সংকোচনও হতে পারে। এই ধরনের শব্দকে আমরা বলবো বা ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়ে, সেটা হচ্ছে যোজক। তো এখানে হচ্ছে আমাদের সমাজ আর ওদের সমাজ, দুটো সমাজকে সমাজের মধ্যে তুলনা করছে। তো দুটো সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, যেটা হচ্ছে আর দিয়ে হচ্ছে সম্পর্ক স্থাপন করছে, যার কারণে এটা হচ্ছে যোজক। তারপরের উদাহরণটি দেখো, আমাদের ট্রেনটা এখনই আসবে। এখানে আমাদের পুরোটা আসেনি লেখা, আমাদের ট্রেনটা এখনই আসবে। তো এখানে আসবে কোনো কিছু, আমরা ক্রিয়া জানি, কোনো কাজ করাকে, কোনো কিছু করাকে ক্রিয়া বলে। তো এটা একেবারেই সহজ, যেটা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে এটা আসবে, এখানে দাগ দেওয়া আছে এবং শব্দটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া শব্দ শ্রেণী। তোমাদের যে ৮টি বাক্য দেওয়া থাকবে, অনেক বাক্য তোমরা দেখেই কি এটা বুঝতে পারবে এটা কোন ধরনের শব্দ। আর কিছু কিছু বাক্য হচ্ছে তোমাদেরকে পড়ে তারপর তার সবকিছু বুঝে তোমাদেরকে উত্তর করতে হবে, যেটা আসলেই বা ব্যাকরণিক কোন শব্দ শ্রেণীর মধ্যে পড়ে। তার মধ্যে বলেছি কোনো কোনো বাক্যের মধ্যে দেখা যাবে দুটো কিংবা তিনটা শব্দে কিন্তু আন্ডারলাইন করা। এই বিষয়টা তোমরা পড়েছ ইংলিশ গ্রামারে, যেটা তোমরা ফ্রেজ পড়েছ, ওটাই মূলত হচ্ছে এখানে এরকম থাকবে, শব্দ বা শব্দগুচ্ছ দেওয়া থাকবে, তোমাদেরকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় নিয়মটি খেয়াল করো, তিনি হো হো করে হেসে উঠলেন। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ তোমরা এর আগে হয়তো এটা আলাদা করে পড়োনি, যখন পদ প্রকরণটা পড়েছ, এখানে কিন্তু এটা আলাদা করে পড়তে হবে, আলাদা করে দেওয়া আছে। ক্রিয়ার বিশেষণ হচ্ছে এক কথায় যেটা আমরা পার্টস অফ স্পিচে বলি অ্যাডভার্ব, এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটা কি করে ক্রিয়াকে বিশেষায়িত করে, ক্রিয়ার প্রকৃতি, অবস্থা, বৈশিষ্ট্য এগুলোকে বিশেষায়িত করবে। তো এখানে দেখো, তিনি হো হো করে হেসে উঠলেন, মানে কিভাবে হেসে উঠলেন, কিভাবে, কেমন করে, এ ধরনের প্রশ্ন করলে আমরা পড়েছি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, যেটা হচ্ছে বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তোমাদেরকে আবার বলছি, তোমরা মাথায় রেখে ওই পার্টস অফ স্পিচের বিষয়টাকে মাথায় রেখে যদি পড়ো, তাহলে হচ্ছে দেখবে যে তোমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। এরপরে আসে হচ্ছে পরের উদাহরণটা দেখো, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে দাগ দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় শব্দটা, যেটা হচ্ছে বিনা। বিনা হচ্ছে, তোমরা আবার এই বিনা সেটা মনে করবে না যে বাদ্যযন্ত্র, এটা হচ্ছে ব রস্বইকার। এই বিনা হচ্ছে ছাড়া। তো অনুসর্গ তোমরা জানো, পড়েছে, অনুসর্গ হচ্ছে কি কোনো অনুসর্গটা মূলত হচ্ছে কোনো পদের পরে বসে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। অনুসর্গের মধ্যে কখনো বিভক্তি থাকতে পারে, আবার বিভক্তি ছাড়াও অনুসর্গ ব্যবহৃত হয়। তো এখানে দুঃখ বিনা মানে একটা কারণ, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, মানে পৃথিবীতে দুঃখ ছাড়াই কিছু হয় না, কারণ বোঝাচ্ছে। এবং যখন কোনো শব্দে বিনা, অপেক্ষা, ছাড়া, দ্বারা, দিয়ে এই শব্দগুলো পাবে, তখন এটা বুঝতে পারবে হচ্ছে অনুসর্গ। অনুসর্গকে ইংরেজিতে যেটা বলা হচ্ছে পোস্ট পজিশন, এটাকে বলা হয় পোস্ট পজিশন। তারপর সর্বশেষ উদাহরণটা দেখো, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই সত্যিকারের দেশ প্রেমিক। এখানে দেখো, দুটো শব্দের মধ্যে কিন্তু আন্ডারলাইন করা। প্রথম শব্দ হচ্ছে যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই সত্যিকারের দেশপ্রেমিক। এখানে দুটো শব্দের নিচে আন্ডারলাইন করা, এবং দুটো শব্দ কিন্তু একই একই ব্যাকরণিক শব্দশ্রেণীর মধ্যে পড়বে। যেটা হচ্ছে দুটোই হচ্ছে সর্বনাম, আমরা সর্বনামটা জানি একেবারে সহজ, যেটা হচ্ছে বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয় প্রোনাউন, বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সর্বনাম, যেটা দেখে বোঝা যাচ্ছে যারা কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, ঠিক একই রূপ হচ্ছে তারাই কোনো ব্যক্তির পরিবর্তে এখানে ব্যবহৃত হচ্ছে। আমরা এতক্ষণ ব্যাকরণিক শব্দশ্রেণী কি এই বিষয়টা জানতে পেরেছি। এবার হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রচলিত ব্যাকরণে বাংলা ভাষার শব্দসমূহকে 5টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়ে থাকে, যেটা বলেছি তোমাদেরকে প্রচলিত ব্যাকরণে কিংবা পদ প্রকরণ হিসেবে আমরা যেগুলো পড়ে এসেছি।
কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ গ্রন্থে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে দেখব যে এই ৫ প্রকারটা ৮ ভাগে এসে বিভক্তি হয়ে গিয়েছে, ৮ ভাগে হয়েছে। তো ওখানে বলেছি যে বিশেষ্য, তারপর হচ্ছে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এই ৪টি ঠিক ছিল, আর অব্যয় পদটা বাদ গিয়েছে। অব্যয়ের পরিবর্তে আমরা এখানে অব্যয়ের যে হচ্ছে প্রকারভেদ, যেটা হচ্ছে যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এই তিনটার মধ্যে পাই। যোজকটা হচ্ছে সমুচ্চয় অব্যয়, যেটা অব্যয়ের প্রকারভেদের মধ্যে ছিল, এবং পদান্বয়ী যেটা ছিল, পদান্বয়ী অব্যয়, যেটা নতুন নাম হচ্ছে অনুসর্গ। এবং অনুসর্গ আলাদা করে একটি অধ্যায় অনুসর্গ, এটাকে আসলে ব্যাকরণবিদরা বলছে যে এগুলোকে অব্যয় বলার দরকার নেই, কারণ এরা নিজেরাই এক একটা কি শব্দ শ্রেণী। এরপর হচ্ছে আবেগ শব্দ, যেটা তোমরা অনন্য হিসেবে পড়ে আসছো, এবং ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, এই ৮টি ভাগে মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণীকে ভাগ করা হয়েছে। তো তোমরা এই ৮টার সাথে অনেকগুলোর সাথে ভালো করে পরিচিত, মোটামুটি তোমরা পূর্ববর্তী ক্লাসে এগুলো পড়েছো। এরপরে আমি হচ্ছে তোমাদের প্রত্যেকটা ভাগ নিয়ে কথা বলবো, যেহেতু তোমাদের বর্ণমূলক প্রশ্ন আসে। এছাড়াও তোমাদের শব্দ শ্রেণী নির্ণয় করতে হয়, দাগ দেওয়া থাকে, ওই শব্দটা লিখে, পদার্থ শব্দটা লিখে তোমাদেরকে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে নির্ণয় করতে হবে। সেজন্য হচ্ছে আমি প্রত্যেকটা ভাগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা ভাগ নিয়ে, যেমন বিশেষ্য নিয়ে যদি কথা বলে, বিশেষ্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ, তখন পুরো বিশেষ্য নিয়ে কথা বলবো, বিশেষ্য নিয়েই আমি আলোচনা করব। তো আমি ৮টা ভাগ নিয়েই তোমাদেরকে ক্লাসে কথা বলবো। তো তোমাদের যদি এই ব্যাকরণের শব্দ শ্রেণী নিয়ে যদি এই বিষয়টা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী ক্লাসে আরো কথা বলবো। তোমরা অবশ্যই বাসায় এই বিষয়গুলো নিয়ে পড়বে, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আর আবার বলছি, তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু নিয়ে জানার থাকে, তোমরা অবশ্যই জানাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।